আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমার নাম সিয়াম, আমি মিরপুর 11 কালশিতে থাকি। পড়ে শোনালে খুশি হব। এরপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তারপরে লিখছেন, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা Bhoot.com এর মাধ্যমে আমি শেয়ার করতে চাই। আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু হয়েছিল 2014 ডিসেম্বর মাসের 19 তারিখে। প্রতিদিনের মতো আমি অনেক রাত করে ঘুমোতে যাই। ঘুমোতে ঘুমোতে 2টো বেজে যায়। সেদিন রাতে আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ঠিক এরকম ছিল যে আমি কোনো একটা শপিং মলে লিফটে ঢুকে লিফটের দরজা বন্ধ হতেই একটি মেয়ে দৌড়ে এসে বলে, ভাইয়া আমি কি আসতে পারি? আর তখনই আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা এভাবে 7 দিন দেখি। এরপর আমি এই স্বপ্নটা আমার এক বন্ধুর সাথে শেয়ার করি। আমার বন্ধু বলে, এটা কিছু না, এগুলো স্বাভাবিক। কিন্তু আমি যে মেয়েটিকে স্বপ্ন দেখেছি সেই মেয়েটিকে আমি বাস্তবে কখনো দেখিনি। তখন আমার বন্ধু বলে, আজকে যদি আবার আমি স্বপ্ন দেখি তাহলে আমি যেন স্বপ্নে বলি মেয়েটিকে লিফটের ভেতরে আসতে, তারপর দেখি কি হয়। এ কথা শুনে আমি জিনিসটাকে অতটা গুরুত্ব দিলাম না। যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল 25 তারিখ, আমার জন্মদিন। তো সেদিন অনেক দেরি করে ঘুমাতে যাই। ঠিক ওই দিনও একই স্বপ্ন দেখি। স্বপ্নের মধ্যে আমি সেদিন সাহস করে বলে ফেললাম যে আপনি আসেন। এটি বলার পর আমার ঘুম ভেঙে যায় এবং আমি চোখ খুলে দেখি আমার সামনে সেই মেয়েটি বসে আছে আমার বিছানার পাশে। আমি এটি দেখে এক লাফে মশারি ছিঁড়ে বিছানা দিয়ে নেমে পড়ি। নেমে দেখি ঘরের মধ্যে কেউ নেই। ওপাশ থেকে আমার আব্বু আম্মু চলে আসেন। কি হয়েছে আমি তখন বলি কিছু না, কারণ আমি যদি বলতাম আমি ভয় পেয়েছি তাহলে আমাকে একা রুমে তারা থাকতে দিতেন না। এতে করে আমার রাত জাগার আর ফেসবুক দেখার ব্যাপারটা একেবারে বন্ধ হয়ে যেত। এরপর আব্বু আম্মু চলে যায়। আমি রুমে লাইট জ্বালিয়ে রেখে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ ওয়াশরুমে যাওয়ার দরকার হলো, কিন্তু আমি অনেক ভয়ে ছিলাম। তারপরেও সাহস করে বিছানা থেকে বের হয়ে দরজাটি খুলতে গেলাম। আমি দরজা টান দিয়ে খুলে বের হব, আর ওপাশ থেকে ওই মেয়েটিও দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে এসে দেখে আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর সেই মেয়েটি আমাকে বলে, আপনি আমাকে আসতে বললেন আর এখন আপনি আমাকে ভয় পাচ্ছেন? আমি আরো ভয় পেয়ে গেলাম। সে আমার সাথে কথা বলছে। এরপর আমাকে বলে সে আমার স্বপ্ন থেকে এখানে এসেছে, নাম সকাল। এগুলো শোনার পরে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি এবং চোখ খুলে দেখি সেই মেয়েটি সেখানে এখনো দাঁড়িয়ে আছে। আমার হাত ওয়ালের সাথে জোরে জোরে ঘুষি দেই, এটি দেখার জন্য যে আমি জেগে আছি কিনা। হ্যাঁ, আমি জেগে আছি এবং আমি সত্যি একজনকে দেখতে পাচ্ছি। সেই মেয়েটি আমাকে বলে আমি ছাড়া অন্য কেউ নাকি তাকে দেখতে পারবে না।
আমি নাকি শুধু অনুভব করতে পারবো, এটি বলে সে হাওয়ায় মিলিয়ে যায়। আমি তখন আবারও অনেক ভয় পেয়ে যাই। এরপর অনেকক্ষণ চিন্তা করি আমার সাথে এটি কি হলো, আমি কি সত্যি দেখলাম নাকি ভুল। এগুলো চিন্তা করতে করতে সেদিন রাত শেষ হয়ে যায়। এর পরের দিন আমি স্কুলে যাই। আমার প্রতিনিয়ত যে সমস্ত কাজ থাকে সে সমস্ত কাজ করি। রাতের বেলায় হোমওয়ার্ক করছিলাম, তখন আমার কলম নিচে পড়ে যায়। আমি কলমটি উঠাতে গিয়ে দেখি নিচে কোথাও খুঁজে পাই না। পরে টেবিলের উপর তাকিয়ে দেখি কলমটি টেবিলের ওপরে রয়েছে এবং টেবিলের পাশের চেয়ারে বসে আছে সেই মেয়েটি। আমি এক চিৎকার দিয়ে আম্মুর রুমে চলে যাই। আম্মুকে বলি, হ্যাঁ আম্মু, আমার রুমে ওখানে উনি কে? বাসায় কি কেউ আসছে? আম্মু তখন আমার সাথে আমার রুমে আসে। এসে দেখে ঘরে কেউ নেই, কিন্তু আমি ঠিক দেখেছি সেই মেয়েটি সেই চেয়ারে বসে আছে, আমাকে দেখছে এবং হাসছে। মেয়েটি বলছে, কোনো লাভ নেই, আমি ছাড়া কেউ দেখতে পারবে না। সত্যি তাই, আমার আম্মু দেখতে পারছিল না। এরপর আম্মুর সাথে আমি আম্মুর রুমে চলে যাই এবং আমি সবকিছু বলি যা আমার সাথে ঘটেছে। এরপর আম্মু বলে, এগুলো আমার মনের ভুল। আমি বলি, আমি তো এখনো দেখতে পাচ্ছি, সেটা কিভাবে সম্ভব? আম্মু বলে, কই আসো তো। আবার যে দেখি ঘরে কেউ ছিল না। তখন আম্মু বলে, যেটা দেখেছি সেটা মনের ভুল। আমিও তাই মানি এবং আমিও হোমওয়ার্ক করতে থাকি। কিছুক্ষণ পর সেই মেয়েটি বলে, আপনি আমাকে আসতে বলে এখন কেন ভয় পাচ্ছেন? আমাকে দেখে এরকম করছেন কেন? আমি তখন ওর সাথে কথা বলি। আমি বলি, আপনি কে? আপনি আমাকে কেন ভয় দেখাচ্ছেন? আপনি আমাকে কেন ভয় দেখাচ্ছেন? তখন সে আমাকে বলে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শুধু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আপনি আমার সাথে কথা বলতে চান? আমি সত্যি অনেক ভয় পাচ্ছি, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। এরপর সে চলে যায়, কিন্তু এরপর থেকে সে আমার সামনে আসতো না। কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করতাম আমাকে কেউ যেন দেখছে। আমি এগুলোর জন্য অনেক বিরক্ত হতাম এবং এরপর আমি হুজুরের সাথে দেখা করে একে তাবিজ নিলাম এবং হুজুর আমাকে বলল, কিন্তু তো কোনো লাভ হলো না। আমি এরপরেও আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ফলো করে। একদিন রেগে গিয়ে আমি বলে উঠলাম, আপনি যেই হন আমার সামনে থেকে চলে যান। আমার সাথে আছে যে, সে আসেনি। এরপর তার নাম ধরে বললাম, সকাল আসো। আমি হঠাৎ তাকে দেখতে পেলাম। এবার আমি আর ভয় পাইনি। আমি বললাম, আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে না দেখে আমার সামনে আসো, তাও ভালো, কিন্তু লুকিয়ে থেকে দেখলে আমার অস্বস্তি লাগে। এরপর থেকে ওই মেয়েটি আমার সাথে প্রায়ই কথা বলতো। এ কথা সে কথা বলতে বলতে আমি আমার বন্ধুদের সাথে ঘোরা ফেরা, অনলাইনে থাকা, এগুলো থেকে দূরে থাকা শুরু করলাম। এক সময় ওর সাথে কথা বলতে বলতে আমার ওকে ভালো লেগে গেল। এমনটা হয়ে যায় যে ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমি কখনো নিজে থেকে ওকে অনুভব করতে পারিনি যতক্ষণ না সে আমার কাছে আসতো। আমি চিন্তা করলাম একবার আমি ওর ছবি তুলবো, কিন্তু কিভাবে তুলবো? ওকে ক্যামেরায় দেখা যায় না, আয়নাতেও না। এরপর আমি ওর ছবি আঁকতে শুরু করলাম। আমি ছবি আঁকতে খুব ভালো পারি না, তাই যতটুকু পারি ততটুকু ওকে সামনে বসিয়ে রেখে এঁকে আমি আবার বন্ধুদের দেখাই। কেউ বিশ্বাস করতে চায় না, বলে হয়তো এরকম কাউকে তুই কোনোদিন দেখেছিস, ভালো লেগেছে, তাই হয়তো তুই এরকম ওর সাথে কথা বলিস, অনুভব করিস। কিন্তু সত্যি কথা বলতে আমি এইরকম কাউকে কখনো দেখিনি, এটাই প্রথম। এবং আমি ওকে বলি, আসলে কে সে? সে বলে, আমি একটি আত্মা, সে কখনো নাকি আমার ক্ষতি করবে না, সে আশা বন্ধ করে দেবে। এর কারণ জানতে চাইলে সে আমাকে বলে, সেটা কিছুদিন পরে আমি নিজেই বুঝতে পারবো। এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগে, কারণ ওর সাথে অনেকটা সময় ছিলাম। আমার ভয় থেকে ওর প্রতি ভালো লাগা শুরু হয়ে যায়। আমি ওকে হারাতে চাচ্ছিলাম না। ও সবসময় একটা ড্রেস পরে থাকতো, যেটি একটা হালকা নীল রঙের জ্যাকেট। ওর চোখের রংটাও ছিল নীলচে, চোখের মধ্যে সাদা সাদা কি যেন সব সময় থাকতো। ওর হাসিটা অনেক ভয়ানক ছিল। একটা গলায় মাফলার থাকতো, শেষের দিকে 3টা বলের মতো ছিল এবং XOS লেখা ছিল। সেদিন
ও এই কথাটি বলে এরপর থেকে আর আমি তাকে দেখতে পাই না। এভাবে 2 দিন কেটে যায়, আমি ওকে দেখতে পাই না। মূল কথা, আমি ওকে কোনোদিন এভাবে জিজ্ঞেস করিনি যে ও কেন আসছে, কি চায় এই সম্পর্কে। যেদিন আমি জিজ্ঞেস করলাম এরপর থেকে ওকে আর দেখতে পাচ্ছিলাম না। একদিন হঠাৎ রাতে আমি ওয়াশরুমে যেতে গিয়ে ডাইনিং স্পেসে লাইট জ্বালাতে গিয়ে দেখি ফ্যানের সাথে ও ঝুলছে। এটি দেখে আমি চিৎকার করি, কান্না করি, আমার খুব খারাপ লাগে। আমি ওকে নামাতে যাই, কিন্তু আমি ওকে স্পর্শ করতে পারি না, আমি ওকে দেখতে পারি না। কিন্তু সবাই আসা মাত্র এবার আমি ওকে আর দেখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম। যাওয়ার পর আমি শুয়ে পড়ি এবং অনেকক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। এবার স্বপ্নের মধ্যে সকালে সে আমাকে বলে, এই জন্যই আমি বলেছিলাম পরে জানতে পারবে, আর আমি শুধু তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, শুধু এটুকুই, ভালো থেকো। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাগুলো শুনে কারো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্যি আমার জীবনে ঘটে গেছে এমন একটা ঘটনা। ভালো থাকবেন। ইমেলটা পড়ার জন্য ধন্যবাদ। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. এখন যে ঘটনাটা শোনাবো সেই ঘটনা নিয়ে একটু কথা বলি। আমরা তো রেগুলার এরকম ধরনের ঘটনা শুনেই থাকি যে লাশ খাওয়া, এই ধরনের ঘটনা আমরা শুনি রেগুলার। আমরা তো রেগুলারই শুনি যে এই ধরনের ঘটনা আমাদের মোটামুটি জানা আছে, যে আমরা শুনলেই বুঝে ফেলি যে ও আচ্ছা এই টাইপের ঘটনা, এটা তো আমরা শুনেছি। কারণ লাশ খাওয়া খুবই পরিচিত একটা ব্যাপার। গোরস্থানের মানুষ থাকে, লাশ খায়, নৌকায় লাশ খায়, ঘরের মধ্যে মৃতদেহ খেয়ে ফেলে, খুবই কমন। এই কমন ঘটনার মধ্যে যদি আনকমন কিছু থাকে, অপরিচিত কিছু থাকে, তখনই সেটা হয়ে যায় ঘটনা, আর তখনই সেটা স্থান পায় Bhoot.com-এ। হ্যাঁ, আমরা বাছি এইভাবেই যে খুবই পরিচিত ঘটনার মধ্যেও যখন কিছুটা অস্বাভাবিক, কিছুটা অসঙ্গতি থাকে, তখন আমরা বলি সেটা Bhoot.com-এর স্ট্যান্ডার্ড মেনটেন করতে পেরেছে। তো যাই হোক, সেরকমই একটি ঘটনা আমরা এখন প্লে করব আপনাদের জন্য। আশা করছি যে ভালো লাগবে, এবং এইবার না ঘটনাগুলো খুব অদ্ভুত টাইপের। আমি আশা করছি পুরো ঘটনায় আপনাদের ভালো লাগবে। সাথেই থাকুন, স্টে টিউন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করবো না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি মুহতেসাম স্বচ্ছ, বগুড়া সূত্রপুর থেকে বলছি। রাসেল ভাই, একটু বলে নিতে চাই, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। অনেক ছোট থেকে আপনার সব এপিসোডগুলো আমার শোনা। অনেক দিন থেকে ভাবছি যে আপনাকে একটি ঘটনা পাঠাবো, তো সেখান থেকেই এই ঘটনাটি পাঠানোর উৎসাহ পাই। রাসেল ভাইয়ের কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে 2004 সালের ডিসেম্বর মাসে। ঘটনাটি একটি রিকশাওয়ালার সাথে ঘটে। তো রাসেল ভাই সেই রিকশাওয়ালা রিকশা চালাতেন। তো ডিসেম্বর মাস, প্রচণ্ড শীত, আর আমাদের উত্তরবঙ্গের এইদিকে শীতের তীব্রতাটা একটু বেশি থাকে প্রতিবারই। তো সেইবারও ব্যতিক্রম ছিল না, সেইবারও প্রচণ্ড শীত ছিল। শীতের কারণে দিনে রাস্তায় লোকজন বের হতে পারতো না। তো সেই জন্যে ভাড়াও তার খুব একটা হতো না। তো সেই জন্যে তিনি চিন্তা করেন যে রাতেও সে রিক্সা চালাবে। তো রাসেল ভাই সে রাত করেও রিক্সা চালানো শুরু করে। তো একদিন সে রাতে রিক্সা নিয়ে বের হয়েছে। তো সেই দিন প্রচণ্ড শীত পড়েছে, রাস্তায় প্রচণ্ড কুয়াশা। তো এরকম একটি শীতের রাতে
সে রিক্সা নিয়ে বের হয়েছে, কিন্তু সে কোনো যাত্রী পাচ্ছে না। তো সে রিক্সা নিয়ে এদিক ঘুরছে যাত্রীর সন্ধানে। তো ঘুরতে ঘুরতে সে রেল স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল, যে যদি কোনো যাত্রী পায় সে নিয়ে যাবে আর কি। তো রাসেল ভাই, আমাদের বগুড়া স্টেশনে রাত 10টায় লাস্ট ট্রেনটি আসে। এটা হচ্ছে লালমনি এক্সপ্রেস, লালমনিরহাট থেকে আসে। তারপরে কোনো ট্রেন স্টেশনে আসে না। কিন্তু সেই রিক্সাওয়ালা উনি দেখতে পায় আনুমানিক 12টার সময় একটা ট্রেন স্টেশনের দিকে এগিয়ে আসছে। তো সে ভাবে যে এত রাতে তো ট্রেন আসার কথা না, তো এই ট্রেনটি এত রাতে আসতেছে, হয়তোবা কোনো টাইম টেবল বিপর্যয়ের কারণে হয়তোবা ট্রেনটি দেরি করে আসছে। তো যাই হোক, ট্রেন স্টেশনে আসে, ট্রেন স্টেশনে এসে থামে। তো উনিও স্টেশনের গেটের দিকে আগায় যায়। গিয়ে দেখতে পায় যে ট্রেন থেকে কোনো লোকজন নামছে না, শুধুমাত্র একটা লোক ট্রেন থেকে বের হয় এবং বের হয়ে সে কোনো দিকে না তাকিয়ে সরাসরি তার রিক্সার দিকে মানে চলে আসে। তো জিনিসটা দেখে সে একটু মানে অন্যরকম চিন্তা করে যে এত বড় একটা ট্রেন থেকে শুধুমাত্র একজন লোক। তো আবার সে ভাবে যে শীতের রাত, হয়তোবা যাত্রী নেই। তো যাই হোক, সে কিছু মনে করে না। তো সেই লোকটি তার রিক্সার দিকে আসে, সে বলে যে যাবি? তো সেই রিক্সাওয়ালা বলে যে জি স্যার যাব। কোথায় যাবেন? তো সেই লোকটি বলে যে তুই আমাকে নিয়ে ভাই পাগলা মাজারের কাছে যাবি এবং ভাই পাগলা মাজার থেকে আবার আমাকে এখানে নিয়ে আসবি। সে লোকটির একটু বর্ণনা দেই রাসেল ভাই। সে লোকটির পরনে ছিল জুব্বার মতন একটি ড্রেস এবং সে লোকটির পাগড়ি তার চোখ পর্যন্ত ছিল এবং পাগড়ির যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে তার মুখটা মানে ঢাকা ছিল, সে তার চেহারাটা ভালোভাবে দেখতে পারতেছিল না। তো রিক্সাওয়ালা বলে যে ঠিক আছে স্যার যাব, কিন্তু একটু ভাড়া বেশি দিতে হবে। লোকটি বলে যে ঠিক আছে, তুই যা চাস তোকে তাই দিয়ে দেব, তুই চল। তো রিক্সাওয়ালা আর 7-5 না ভেবে লোকটিকে নিয়ে রওনা দেয় ভাই পাগলা মাজারের উদ্দেশ্যে। তো রাসেল ভাই, ভাই পাগলা মাজারটি হচ্ছে একটি কবরস্থান, ওখানে একটি মাজারও আছে। এটি আমাদের বগুড়ার বড় একটি কবরস্থান। এখানে শহরে যারা আমাদের যারা মারা যায় তাদেরকে এখানে দাফন করা হয়। তো রাসেল ভাই, রিক্সাওয়ালাটি লোককে নিয়ে রিক্সায় আসতে থাকে। আস্তে 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 সে যখন মাজারের কাছাকাছি আসে, তো তখন সে পিছন থেকে একটু মানে গুনগুন গুনগুন একটু সাউন্ড শুনতে পারে। তো সে ভাবে যে হয়তোবা লোকটি ফোনে কারোর সাথে কথা বলছে, সেজন্য এরকম শব্দ আসছে। তো সে মাজারের সামনে দাঁড়ায়। লোকটি বলে যে তুই মাজারের গেটে দাঁড়া, আমি ভিতরে যাব, একটু পরে চলে আসবো, তুই কোথাও যাস না, তুই মাজারের গেটেই দাঁড়া। তো রিক্সাওয়ালা ভাবে যে হয়তোবা কারো কবর জিয়ারত করতে আসছেন, তো সেই জন্যে উনি বাহিরে দাঁড়ায় থাকেন, লোকটির জন্য অপেক্ষা করতে থাকেন। আনুমানিক 30 মিনিট পর লোকটি আসে। লোকটির হাতে একটা পুটলির মতো দেখা যায়। যখন লোকটি ভিতরে যায় তখন তার হাতে কিছুই ছিল না,
আসার সময় তার হাতে একটা পুটলির মতন দেখতে পারবে। এবং সে যখন আসছিল মানে খুব মানে তাড়াহুড়ার মধ্যে এসে তার রিক্সায় উঠে বসলো এবং তাকে বললো যে তাড়াতাড়ি চল। তো রিক্সাওয়ালা কাছে একটু খটকা লাগে, তারপর সে কিছু না ভেবে রিক্সা সে প্যাডেল করা শুরু করে। তো রাসেল ভাই সে রিক্সা প্যাডেল করছে, লোকটি পিছে বসা। তো সেই লোকটি হঠাৎ করে বলে ওঠে যে তুই তোর মতন রিক্সা চালাবি, তুই পিছন দিকে তাকাবি না, পিছে তাকাইলে তোর ক্ষতি হতে পারে, তুই সরাসরি রেল স্টেশনে চল। তো সেই রিক্সাওয়ালা লোকটি ভাবে যে পিছে তাকাবই বা কেন, আর আমার ক্ষতি বা হবে কেন। ঠিক আছে, সে ভাবে যে আচ্ছা তার মতো সে থাক, আমার মতন আমি রিক্সাটি নিয়ে রেল স্টেশনে চলে আসি। সে রিক্সা চালাতে থাকে। হঠাৎ করে সে অনুভব করতে পারে যে তার প্যাডেল করতে, রিক্সা পায়ে চালিত রিক্সা যে প্যাডেলটা থাকে সেই প্যাডেলটা করতে তার খুব কষ্ট হচ্ছে এবং প্যাডেলটা মানে ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে রিক্সায় একজনের জায়গায় সে 3-4 জনকে নিয়ে রিক্সাটা চালাচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে। তো সে কষ্ট করে প্যাডেল করতে থাকে। প্যাডেল করতে করতে হঠাৎ করে সে পিছন থেকে শব্দ পায় যে কেউ হাড্ডি চাবাচ্ছে, এরকম খটমট খটমট করে কিছু একটা খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাবলায় খাবলায় খাচ্ছে, এরকম শব্দ তার কানে আসতে থাকে। তো তার রিক্সা চালাতে অনেক কষ্ট হচ্ছিল, তো সে আর ওগুলো 7-5 না ভেবে সে তার মতন করে জোরে জোরে রিক্সা প্যাডেল করতে থাকে। রাসেল ভাই এরকম প্যাডেল করতে করতে সে যখন রেল স্টেশনের সামনে এসে নেমে সে তখন অনেকটা মানে হাঁপিয়ে গেছে, তার গাটা ঘেমে গেছে। তো সে রিক্সা থেকে নেমে লোকটিকে এখন বলতে যাবে যে স্যার চলে আসছি। এটা বলতে যাওয়ার আগেই দেখে যে লোকটি রিক্সা থেকে নেমে তার রিক্সার সাইডে এসে দাঁড়িয়ে আছে। তো সে রিক্সার পিছনে তাকিয়ে দেখে কেউ নাই। তারপর সে যখন আবার তার পিছন দিকে ঘুরে দেখে লোকটি দাঁড়িয়ে আছে। তো সে লোকটির দিকে যখন যখন তার লোকটির দিকে যায় যে তার ভাড়াটা নেওয়ার জন্য, তখন সে দেখতে পায় যে সে লোকটির মুখে রক্ত এবং তার হাতে একটা মানুষের হাত, এবং সেটা একটা কাফনের কাপড় থেকে সে হাতটি দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে সে কবরস্থান থেকে হাতটি তুলে নিয়ে এসে রিক্সা থেকে আস্তে আস্তে সেটা খাইছে এবং বাকি যেইটুক আছে সেটা তার হাতে সে ধরে আছে। এই জিনিসটা দেখার সাথে সাথেই সেই রিক্সাওয়ালা লোকটি প্রচন্ড ভয় পায় এবং সে কোনো কিছু ভেবে ওঠার আগেই সে অজ্ঞান হয়ে যায় সেখানে। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ হলে পারতো, আসলে ঘটনাটা এখানে শেষ না। পরের দিন সকালে তাকে রেল স্টেশনে যারা থাকে লোকজন এসে তাকে অজ্ঞান অবস্থায় পায় এবং তাকে উদ্ধার করে, মাথায় পানি টানি দেয়, দিয়ে বলে যে কি হয়েছে তোমার, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আসো, তোমার রিক্সাটা এখানে এইভাবে রাস্তার মধ্যে আড়াআড়ি ভাবে রেখে দিছো। তো সে কাউকে কিছু বলে না, সে কাউকে কিছু না বলে যে আমাকে একটু বাসা পর্যন্ত রেখে আসে। পরে লোকজন তাকে ধরাধরি করে তাকে বাসা পর্যন্ত বাসায় রেখে আসে। লোকটি বাসায় যাওয়ার পর থেকে তার জ্বর আসে, প্রচন্ড জ্বর, সে বিছানা থেকে উঠতে পারে না। তো 2-3 দিন পর তার জ্বর ভালো হয়ে যায়। তার জ্বর যখন ভালো হয় তখন তার সাথে কি হয়েছে সেগুলো সে একটু একটু মনে করতে থাকে এবং সে রিক্সার কাছে যায়, গিয়ে রিক্সা ভালো মতো দেখতে থাকে যে তার রিক্সায় কোথাও রক্তের কোনো চিহ্ন বা দাগ লেগে আছে কিনা।
তো সে তেমন কিছু পায় না রিক্সায়। তো সে ভাবে যে যা যা হইছে হইছে, সে মনের ভুল ভেবে জিনিসটা সে মনের ভুল ভাবে এবং সে ভাবে যে রিক্সাটা পরিষ্কার করে রিক্সাটা ধুই। রাসেল ভাই সে রিক্সাটা যখন ধুচ্ছে, আপনারা জানেন যে প্যাডেল রিক্সায় সিটটা তোলা যায় এবং সিটের নিচে কিছু রিক্সার কিছু জিনিসপত্র রাখার মতন একটা জায়গা আছে। সে যখন যাত্রী বসার ওই সিটটা যখন সে তোলে রিক্সাটা পরিষ্কার করার জন্য, তখন সে দেখতে পায় সিটের নিচে খাম রাখা, খামে আরবি দিয়ে কিছু লেখা এবং খামের সাথে রক্তের একটা ছিটা ফোটা খামে সে দেখতে পায়। তো তখন তার সবকিছু মনে পড়ে যায় এবং সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে সাথে সাথে খামটি নেয়, খামটি নিয়ে খামটি খুলে দেখে যে খামের মধ্যে 3000 টাকা এবং খামে কিছু লেখা আরবি দিয়ে। তো সে সাথে সাথে খামটি নিয়ে তাদের যে মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এবং ইমাম সাহেবকে বলে যে এই খামে আরবি দিয়ে কি লেখা রয়েছে। তো ইমাম সাহেব লেখাটি দেখে ইমাম সাহেব প্রথমেই লোকটিকে প্রশ্ন করে যে তুমি এই খামটি কোথায় পেয়েছো, তোমাকে এই খামটি কে দিয়েছে। আসলে লোকটি প্রথমে কিছু বলতে চায় না। তো সে ইমাম সাহেবকে প্রশ্ন করে যে না, এখানে এই খামে কি লেখা আছে আপনি আমাকে বলুন। ইমাম সাহেব বলে যে না, তোমাকে আমি বলবো না, তুমি আগে আমাকে বলো যে তুমি এই খামটা কোথায় পেয়েছো, তোমাকে এই খামটি কে দিয়েছে। আসলে ভাই এরকম একটা সময় ইমাম সাহেবের সাথে লোকটির একটু মানে জেদাজেদির ফলে ইমাম সাহেব বলে যে ঠিক আছে, খামে কি লেখা আছে আমি তোমাকে বলবো, কিন্তু তোমার যদি কিছু হয় তুমি আমাকে দোষারোপ করতে পারবে। তো সেই লোকটি বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি লেখা আছে। তখন ইমাম সাহেব বলে যে এই খামে আরবিতে লেখা আছে যে তুই আমার কোনো ক্ষতি করিসনি, আমিও তোর কোনো ক্ষতি করলাম না, তোকে আমি এই খামে তুই যে আমাকে নিয়ে গিয়েছিলি তোর পারিশ্রমিক হিসাবে আমি এটা তোকে দিলাম, এবং তোর সাথে যেটা হয়েছে তুই এটা কাউকে বলবি না, বললে তোর অনেক বড় একটা ক্ষতি হবে। তো ইমাম সাহেব তাকে লোকটিকে এই কথা বলে। তো লোকটি ইমাম সাহেবের কাছ থেকে কথাটা শোনে এবং একটু ঘাবড়ে যায়। ইমাম সাহেব বলে তাকে যে তোমার সাথে কি হয়েছে, তুমি আমাকে পুরো কাহিনীটা বলো। তখন সে লোকটি ইমাম সাহেবকে পুরো কাহিনীটা বলে। তো ইমাম সাহেব বলে যে তুমি এই জিনিসটা আমার কাছ থেকে জোর করে শুনলে, তোমার যদি কোনো ক্ষতি হয় সেটা দায়ভার তুমি আমাকে দিতে পারবে না, এবং তুমি রাত করে আর রিক্সা চালিও না, রাত করে রিক্সা চালানো বাদ দাও। তো লোকটি এই কথা শুনে সেখান থেকে চলে আসে। এসে মানে লোকটির প্রচন্ড জ্বর আসে, বাসায় আসার পর থেকে লোকটির জ্বর। তো জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো সে বিভিন্ন ডাক্তার দেখায়, বিভিন্ন ওষুধ খায়, কিন্তু সে লোকটির জ্বর ভালো হয় না। একটা পর্যায়ে সে লোকটি মারা যায়। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। এটি একটি সত্যি ঘটনা। রিকশাওয়ালাটির ছেলের কাছ থেকে ঘটনাটা আমি শুনি। রাসেল ভাই যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে রাসেল ভাই, আমি আপনাকে আস্তে আস্তে পাঠাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me.
to me? Bhoot.com. The fear returns with Russell. চলে যাচ্ছি একটা তাবিজের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি প্রথমেই জানাচ্ছি আপনাকে অনেক অভিনন্দন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। আমি ফাহমিদা ইসলাম তৃষ্ণা বাড্ডা থেকে বলছি। আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা বা এক্সপিরিয়েন্স অ্যান্ড প্যারানর্মাল যেটাই বলেন সেটা শেয়ার করছি সবার সাথে। যদি ভালো লাগে সবাইকে শোনাবেন। এটা শুরু হয়েছে আমি যখন একদম ছোট, তখন থেকেই আমি প্রায় রাতে অনেক কান্না করতাম, বড় বড় চোখ করে আমি আমার আম্মুর দিকে তাকিয়ে কান্না করতে থাকতাম। তো আম্মু তখন আমাকে সূরা টুরা পড়ে অনেক ফুটো দেওয়ার পর প্রায় হাফ অ্যান আওয়ার পর আমি নর্মাল হতাম, হয়ে ঘুমিয়ে যেতাম। তো এটা মেবি অনেক দিন হয়েছে। তারপরে আমাকে একটা হুজুর দেখায়, আমাকে তাবিজ দেয়, পড়া পানি দেয়, তারপর আমি আবার নর্মাল হয়ে যাই। তারপর প্রায়ই আমার সাথে এরকম হতো, কিন্তু আমি এগুলো বলতে পারতাম না। আমি যে রাত্রে কান্না করতাম বা আমি যেরকম অ্যাক্টিভিটিগুলো করতাম এগুলো আমি বলতে পারতাম না। তো আরেকটা বড় ঘটনা যেটা হয় আমার সাথে সেটা হচ্ছে, আমি তখন মেবি ক্লাস 7-এ পড়ি। তো আমি সবসময় বাসায় স্যান্ডেল পরতাম, আর আমি সবসময় রুমটাকে অন্ধকার করে তারপর ঘুমাতাম। তো আমার বোনটা ছোট থাকায় আমি মাঝে মাঝে আমার বোনকে নিয়ে শুতাম। আর আমার রুমে যেহেতু এসি চলতো, এই কারণে আমার সব দরজা জানালা লাগিয়ে ঘুমাতে হতো। তো একদিন এমন ঘুমাচ্ছি, স্যান্ডেল কিন্তু আমি আগেই বলেছি যে স্যান্ডেল আমি সবসময় পরতাম। তো আমি স্যান্ডেল খুলে বিছানায় উঠে ঘুমালাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। মেবি ওইটা 2টার দিকে ছিল রাত, আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমার যতটুকু ধারণা। তো রাসেল ভাই, রুমটা যতই অন্ধকার থাকুক একটা টাইমে মনে হয় যে আবছা আবছা সব কিছুই কিন্তু বোঝা যায়। তো আমার রুমের একটু বর্ণনা দিই। রুমের মাঝখানে ছিল আমার খাট, এক সাইডে ছিল পড়ার টেবিল আর কম্পিউটার টেবিল, আরেক সাইডে ছিল আলমারি। তো এই 2 সাইড দিয়ে একটা মানুষ হেঁটে যেতে পারবে এতটুকু জায়গা। তো মশারি টানানো ছিল, এই কারণে আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার পায়ের সামনে কেউ বসে আছে। অ্যাজ লাইক আমার পাটা যেদিকে, আমি তার পিছন সাইডটা দেখছি এবং অনেক বড় বড় চুল। ইভেন আমি ভালো করে খেয়াল করলাম, তখন দেখলাম যে সে আমার আম্মুর জামা পরে আছে। তো আমি অনেকক্ষণ দেখলাম যে এটা কি আমার ভুল ধারণা না আমি আসলেই দেখছি। তো অনেকক্ষণ দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে না, এটা সত্যি কিছু একটা আমার সামনে এমন বসে আছে। আর যেহেতু দরজা জানালা লাগানো, আম্মুর আসার তো কোনো ওয়েই নেই। তারপর আমি তো পুরাই হতভম্ব যে এটা কি হচ্ছে আমার সাথে, কারণ আমি আগে কখনো এরকম ফেস করিনি। তো আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আমার বোন একটা নাড়া দেওয়ার পর ওই জিনিসটা, অবয়বটা দাঁড়িয়ে গেল। স্যান্ডেল পরে আমার রুম দিয়ে হাঁটছে, আমার খাটের কর্নারগুলোতে হাঁটছে এবং তার কাঁধটা মশারির মধ্যে লাগছে আর আওয়াজ হচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি কি করব তখন বুঝে উঠতে পারছিলাম না। আমি মাঝে মাঝে একটু তাকিয়ে দেখছিলাম যে হাঁটছে। আমি তার ফেস দেখিনি, ফেসটা দেখতে পারিনি, কিন্তু ব্যাক সাইডটা আমি পুরাটাই দেখেছি। নারী অবয়ব ছিল একটা। তারপর প্রায় অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে,
এরকম হলো, আমি ভয়ে উঠতেও পারছি না, কিছু করতে পারছি না। আমার বোন হঠাৎ আমাকে নড়ে আমাকে ধরে শুলো। তো হঠাৎ করে দেখলাম যে ওই জিনিসটা নাই। আমি কোনোভাবে ভোরের আজানটা দেওয়ার পর্যন্ত ওয়েট করলাম। ভোরের আজানটা দেওয়ার সাথে সাথে উঠে দরজাটা খুলেই আম্মুর কাছে যেয়ে সব কিছু বললাম। ওই দিনে আম্মু আবার নানুকে সব কিছু বললো। নানু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে গেল। ও আরেকটা কথা রাসেল ভাই, আমি কিন্তু স্যান্ডেলটা আমার বারান্দায় পেয়েছি উঠে। আর আম্মুর যে জামাটা পরা ছিল ওই জামাটা আর খুঁজেই পাইনি, একদম গায়েব হয়ে গিয়েছে। আর পরে আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমাকে একটা রুমে নিল। আর রুমটা পুরো অন্ধকার ছিল। তো আমার আম্মুকে বলল যে ওকে আমি যখন সূরা পড়ে ফু দিব, তো ওর সাথে যদি কিছু থেকে থাকে তাহলে ও কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলবে। যেই কথা সেই কাজ, কি যেন পড়ে আমাকে ফু দিল, আমি সেন্সলেস হয়ে গেলাম না ঘুমিয়ে পড়লাম, আমি বুঝতে পারিনি। প্রায় 5-7 মিনিটের পর আমার জ্ঞান আসছে। আসার পর আমাকে একটা তাবিজ দিয়েছে আর বলেছে যে এটা নাকি আমার ছোট থেকে আমার সাথে থাকে এই জিনটা। তো ও আমাকে পুরাপুরিভাবে মানে কবজা করতে চেয়েছিল, কিন্তু সে ওয়েতেই সে ছিল, কিন্তু পুরোপুরিভাবে এখনো পারেনি। তারপর আমাকে যে তাবিজটা দিল, বলল যে এটা সব সময় রাখতে হবে, ইভেন বিয়ের পরও। এটা আমার সাথে না রাখলে যে কোনো সময় আমার বড় কোনো ক্ষতি হবে। তো আমি তাবিজটা কন্টিনিউ করলাম সব সময়। হঠাৎ করে আমার তাবিজটা হারিয়ে যায়, তারপর আমি আবার তাবিজ নিয়ে আসি ওনার কাছ থেকে, সাথে সাথেই দেরি করিনি। এরপর আমার বিয়ে হয়ে যায়। তারপর মাঝে মাঝে আমার সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়, যেমন বোবায় ধরা বা ঘুমের মধ্যে মনে হয় পা ধরে কেউ টানছে, এরকম। তো এগুলো নর্মালভাবে নিয়েছি, কারণ আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এই তো। আর রাসেল ভাই, কাহিনীটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শোনাবেন। আর আমার বলাটা যদি সুন্দর না হয়ে থাকে তাহলে আপনি ইচ্ছে করলে আপনিও বলতে পারেন এভাবে নিজের মতো করে। আর এটা আমার সাথে ঘটে যাওয়া সত্যিকারের একটা ঘটনা, যেটা কোনোদিনও ভোলার মতো না। আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. চলুন শুনে আসি আমাদের পরের ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে মদন মোল্লা আবার একবার আপনার সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে উপস্থিত হলাম। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গলসি থানার কুরকুবা গ্রাম থেকে বলছি। আপনাকে জানাই প্রথমে শুভেচ্ছা। আমার জীবনের ঘটনাটা আমি শুরু করছি আজকে এখান থেকেই। আমি যখন বেশ ছোট ছিলাম, গ্রামের মাঠে বিকালবেলায় খেলাধুলা করতে, যেমন সব গ্রামে খেলাধুলা করে সেইভাবে খেলাধুলা করতে গেছিলাম। খেলাধুলা করে সন্ধ্যের সময় বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর মা আমাকে বললেন, হাত মুখ ধুয়ে নাও, কিছু খেয়ে নাও, নিয়ে গিয়ে পড়তে বসবে। আমি হাত মুখ ধুলাম, কিছু খেলাম। যখন আমি উপরে উঠে যাচ্ছি পড়তে যাব বলে, তখন মা বললেন, পড়তে যাবার আগে তোমার রুমের কাছে যে তালাই পাটিগুলো রাখা আছে ওগুলো একটু গুটিয়ে দেওয়ালের কাছে রেখে দাও। আমি মায়ের কথা মতো তালাই পাটিগুলোকে গোটাতে লাগলাম। গোটাতে গিয়ে দেখি একটা সাপ তালাই থেকে বার হলো। সাপটা বার হয়ে নিচের দিকে সরসর করে চলে যাচ্ছে।
আমি ওপর থেকে মাকে চিৎকার করে বলছি, মা একটা সাপ সাপ। সাপটা ধপ করে নিচে পড়লো। মা বললেন যে হ্যাঁ একটা সাপ নিচে পড়লো, তুই তাড়াতাড়ি নিচে নেমে আয়। আমি তাড়াতাড়ি ওপর থেকে নিচে নেমে গেলাম। নিচে নেমে যাবার পরে দেখি সাপটা আমাদের দাওয়ার কোণে যে বস্তাগুলো রাখা ছিল সে বস্তার কাছে গুটলি পাখি বসে আছে। আমি মাকে বললাম, মা একটা লাঠি দাও। তাড়াতাড়ি লাঠি নিয়ে সাপটাকে আমি আঘাত করতে যাচ্ছি, সাপটা তখন ফনা তুলে নিচে উঠোনের দিকে নেমে চলে গেল। তখন আমার তাকে মারতে সুবিধা হলো। আমি ওকে প্রথমে ওর কোমরের দিকে আঘাত করলাম, তারপরেতে ও তখন মাথা তুলে ফনা তুলে খেলা করছে, মাথায় আঘাত করলাম। এইভাবে আঘাত করতে করতে ওর মুখ দিয়ে রক্ত বার হলো। মুখ দিয়ে যখন রক্ত বার হলো মা বলেন ছেড়ে দে, ও মারা গেছে। আমি ওকে নিয়ে গিয়ে আমাদের গ্রামের বাইরে যে ক্যানেলটা আছে সে ক্যানেলে পাড়ে নিয়ে গিয়ে ওকে আগুনে পুড়িয়ে দিলাম। যথারীতি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আসার পর মা বললেন নে হাত মুখ ধুয়ে নে, দিয়ে পড়তে বসবে যা। আমি পড়তে গেলাম, কিন্তু কি হলো রাসেল ভাই, পড়তে বসে আমার আর পড়ায় মন বসছে না। কেমন যেন একটা আনচান আনচান করছে শরীরটা, মনটা। মনে হলো সাপটা মারলাম, ঠিক আছে। পড়তে বসে আরো পড়ায় মন বসলো না। আমি কিছুক্ষণ বইটাকে এদিক ওদিক করে নাড়া দেওয়ার পর আবার নিচে নেমে আসলাম। মা বললেন কি হলো, তুই পড়লি না? বললো না, আমার পড়তে ভালো লাগছে না। আমার দাদিমা বললেন ঠিক আছে আমার পাশে বসো। বসে আছি, দাদিমায়ের সঙ্গে বিভিন্ন রকম টুকিটাকি কথাবার্তা বলতে বলতে মা বললেন যে না রাত হয়ে গেছে, আর গল্প করিস না, খেয়ে নে, খেয়ে নিয়ে ভালো লাগে তো গিয়ে বা পড়তে বসবি। এই করতে করতে রাত্রি 9টা বাজলো। খাওয়া দাওয়া সেরে আমি যথারীতি ওপরে আমার রুমে চলে এলাম। আসার পর তখন রাত্রি 10টা বাজে। আমি তখন ভাবলাম একবার বইটা খুলে পড়ি। বইটা পড়তে গেলাম, তখন আমার পড়ায় আর মন বসতে লাগলো না। আমি কি করলাম, বইটা গুটিয়ে দিয়ে সকাল সকালে শুয়ে পড়লাম। বিশ্বাস করুন রাসেল ভাই, যখন শুয়ে পড়লাম চোখটা বন্ধ করেছি, আমার মনে তখন এক বিশাল ভয় এবং কেমন যেন একটা সৃষ্টি হতে লাগলো। আর ওই সাপের মুখটা বারবার আমার মনে পড়তে লাগলো। একবার শরীরটা যেন কেমন আনচান করে উঠলো। এইটা করতে করতে কখন যেন আমি ঘুমিয়ে গেছি। ঘুমের ঘরে দেখি একটা বেশ লম্বা লোক, মাথায় টুপি পরা, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পায়জামা পরে আমার সামনে আমাকে বলছে, আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমাকে মারলি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। মারলি, আমার মুখ দিয়ে রক্ত বার করে দিলি, আবার আমাকে পুড়িয়ে দিলি। যখন বলছে তখন আমি ঘুমের মধ্যেই দেখতে পাচ্ছি সেই লোকটার মুখ দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে। কেমন যেন একটা বিভৎস চেহারা। আস্তে আস্তে তার মুখটা যেন সে সাপের মুখের মধ্যে পরিণত হয়ে গেল। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। একই দেখছি, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পরেও সেই লোককে কিন্তু আমি সচ্চক্ষে দেখতে পাচ্ছি, সাপের মতো মুখ নিয়ে অনর্গল গল গল করে রক্ত পড়ছে। আর আমাকে বলছে তোকে আমি ছাড়বো না, তুই যে আমার ক্ষতি করলি। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, কেন তাহলে তুমি আমাকে ক্ষতি করলি? আমি তো বেশ চলে যাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম না। এই বলতে বলতে কখন যে ভোর হয়ে গেছে আমি বুঝতে পারিনি। ফজরে আজান দিল, তখন কিন্তু আর আমি সেই লোকটাকে দেখতে পেলাম না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপরে আমার যেন কেমন আবার একটা মনটাকে দুর্বল হয়ে যেতে যেতে চোখটা বন্ধ করেছি, কখন যেন আবার ঘুমিয়ে গেছি। যেহেতু সারা রাতের এই বিভৎস স্বপ্ন দেখার পর আমার শরীরের মধ্যে কেমন যেন একটা অলস ভাব এসেছিল। আমার ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছি। মা সকালবেলায় আমাকে উঠাচ্ছেন, মদন ওঠ, চল মুখ হাত ধুয়ে চা খেয়ে নে। কিন্তু আমি উঠছি না। এই দেখে মা যখন আমার শরীরে হাত দিয়ে আমাকে নাড়া দিয়ে উঠাতে লাগলো, তখন মা দেখলেন যে আমার সারা শরীরটা কেমন গরম হয়ে গেছে। মা বলছেন, এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর শরীরে জ্বর এসেছে। জ্বরের মতো মনে হচ্ছে, ওঠ ওঠ ওঠ। তা আমি উঠতে পারছি না, মনে হচ্ছে আমার সারা শরীরে যেন কেমন একটা ব্যথা অনুভব করছি। মা আমাকে উঠতে বললেন, আমি বললাম চলো যাচ্ছি। তো আমি উঠতে গিয়ে আবার কেমন যেন একটু আলসে মতো শরীরটাকে নিয়ে আবার বালিশের মধ্যে পড়ে গেলাম। তো মা তখন বললেন, আয় আমাকে ধরায়, ভালো ছেলে, রাতের বেলা শুতে এলি, রাতের মধ্যে কেমন করে যেন জ্বর বাঁধালি, চল মুখ হাত ধুয়ে নে, কিছু খেয়ে নিয়ে তোর ডাক্তার দাদুর কাছে ওষুধ নিয়ে আসবি। পাড়ার ডাক্তারবাবু আমার হোমিওপ্যাথি ওষুধ দিতেন, সম্পর্কে দাদু হন। তো আমি বললাম, মা আমি যেতে পারবো না।
তো আমার ছোট ভাইটিকে মা বললেন, তুই গিয়ে তোর দাদুকে ডেকে নিয়ে আয়। তো আমি কিছু চা খেয়ে বসে আছি, শরীরটা যেন প্রচন্ড ভারী এবং গরম, সারা শরীরে প্রচুর ব্যথা অনুভব করছি। ডাক্তার তো আমার হাত দেখে, চোখ মুখ দেখে বললেন, ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, কমে যাবে। ওষুধ যথারীতি সারাদিন খেলাম, কিন্তু কোনো পরিবর্তন আমার হলো না। দাদি করলেন কি, বললেন যে না, এ ছেলের যখন জ্বর ছাড়ছে না, তো বিকালবেলায় আমাকে নিয়ে আমাদের গলসি বাজারে একটা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন। ডাক্তারবাবু আমাকে যথারীতি দেখে ওষুধ দিলেন। আমি সেই ওষুধ নিয়ে এসে খেলাম, কিন্তু জ্বর আমার কমছে না। আমি যতদিন এই জ্বরটা নিয়েছিলাম, রাতে যতবার ঘুমাতে যাই ততবার শুধু ওই মুখ আর ওই আমাকে আমার কাছে শরীরের মধ্যে যেন আকৃষ্ট করে ধরে, আর বারবার ওই মুখটা আমি দেখতে পাই। আমাকে বলে, কেন তুই আমাকে মারলি, কেন তুই আমাকে আঘাত করলি, আমি তো কি ক্ষতি করেছিলাম? আর আমি লাফিয়ে উঠে কাঁদতে লাগলাম ভয়ে। রাত্রে তখন আমার মাকে বললাম, মা আমি একা শুতে পারবো না। বলছে, কেন, কি হয়েছে? বলছে, আমি এরকম কেমন একটা ভয় দেখছি। এই করতে করতে 7-8 দিন কাটলো। যখন জ্বরও কমলো না, প্রতি রাতে আমি যখন ভয় দেখি, আমার কেমন যেন শরীরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমার দাদিমা করলেন কি, উনি মগরিবের নামাজ পড়ে কুল পরে পানি দিলেন, কিন্তু কিছু একটা যেন শরীরের মধ্যে একটু অনুভব হলো, কিন্তু কোনো ফল হলো না। এই করতে করতে দিন 10 কেটে গেল। শরীর নিয়ে একদম তনছট হয়ে পড়েছি। প্রতি রাতে শুতে যাই, প্রতি রাতে শুধু ওই মুখ এবং বিভিন্ন ভাবে আমাকে আকৃষ্ট করে আমার সারা শরীরকে নিয়ে দলমাল করে দেয়। আমি ভাবতে পারি না যে আমার কি ঘটে যাচ্ছে। তখন আমার দাদিমা, উনি আমার পাশের গ্রামে একজন রোজা জাতীয় ছিলেন, তাকে আমরা সম্পর্কে নানা বলতাম, ওনাকে ডেকে পাঠালেন। উনি বিকালবেলায় এলেন, আসার পরে আমাকে দেখে বললেন যে, হ্যাঁ গো, এ কি ঘটেছিল? এই ছেলের তো কিন্তু ভালো অবস্থা নয়, এর শরীরে তো জিনের আশ্রয় হয়েছে। বলছে, তাই? বলে, হ্যাঁ। তখন আমার দাদিমাকে ওই নানাজি ভাবি বলে ডাকতেন। বল, ভাবি, তুমি কালকে জাফরান আর কিছু কিছু জিনিস এবং একটা ভালো রূপোর তাবিজ আনিয়ে রাখবে, ছেলেকে জিনের আশ্রয় হয়েছে। এই বলে উনি চলে যাচ্ছেন বাড়ি। যেতে যেতে রাস্তায় যে বিশাল ঘটনা ঘটলো ওনার সঙ্গে, সেটা উনি এসে তারপর দিনে বললেন, ভাবি, আমি কাল যখন বাড়ি যাই, আমাদের ওই কোণের রাস্তাটাতে যাবার সময় আমি দেখতে পাই প্রচুর ফৌজ বলতে যুদ্ধের মতো যেমন ধেয়ে আসছে। প্রত্যেকের মাথায় সাদা টুপি এবং সাদা পাঞ্জাবি পরা প্রচুর লোক। তারা প্রত্যেকে আমাকে ঘিরে ধরে বলল যে, ও আমাদের ক্ষতি করেছে, ওকে আমরা ছাড়বো না, তুমি ওর কোনো তদবির করো না, ওকে আমরা শেষ করে নিয়ে যাবো। আমি বললাম, না, নানাজি বলছেন পুরো গল্পটা, না না, ওকে কোন রকম আমি মারতে দেবো না, ওর কোনো আঘাত, কোনো ক্ষতি আমি করতে দেবো না, তার জন্য যা কিছু করার আমি করব। এই বলে নানাজি নাকি নিজের গা বন্ধ করে তারপরে উনি বাড়ি ফিরলেন। পরের দিন এসে নানাজি সমস্ত ঘটনাটা বললেন, এবং ঘটনা বলার পরে সেই জাফরান এবং যা যা ছিল তাই দিয়ে একটা রূপোর তাবিজ করে আমার হাতে যখন বেঁধে দিলেন, আমার শরীরটা যেন হালকা একটু অনুভব হলো। তারপর রাতে ঘুমাতে গেলাম, ঘুমাবার পরে শরীরটা যেন আর একটু স্বস্তি বোধ করতে লাগলাম। এইভাবে 7-8 দিন পরে আমার শরীর থেকে সেই অশুভ শক্তিটা কেটে গেল, জিন আর আমি দেখতে পাইনি। কিন্তু কি জানেন, সব থেকে বড় ঘটনা হলো যে আজও পর্যন্ত আমি কোনো কারণে মাঠে ঘাটে রাস্তায় সাইকেলে গেলে সাপ কিন্তু আমি দেখতে পাই, তারা কিন্তু আমার কোনো ক্ষতি করে না। এইভাবে সাপ আজও আমার জীবনে কখনো আমাকে ছেড়ে যায়নি। জানি না আমার এই অদৃশ্য ক্ষমতার সঙ্গে এই সাপের কি মিল আছে। আমার ঘটনাটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন রাসেল ভাই। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. তো চলুন আমরা শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।
সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে রাসেল ভাইকেও জানাচ্ছি অভিনন্দন যে কষ্ট করে ভূত.com শোটি রান করার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভূত.com এর সঙ্গে যারা আছেন এখন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো এবারও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি সময়টা ছিল 2013 সালে এবং এই ঘটনাটি আমার যে জেলা, রাজবাড়ী জেলায়। ঘটনাটির স্থান রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়নে। এই পাচুরিয়া থেকে রাজবাড়ীতে আসার জন্য একটি রাস্তা রয়েছে। এটি শহর রক্ষাকারী যে বাঁধ রয়েছে, এই বাঁধ ঘেঁষা রাস্তাটি। সাধারণত বেশি রাতের বেলা এই রাস্তায় কেউ চলাফেরা এমনিতেও করে না, খুব ইমার্জেন্সি ছাড়া আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে রকিব এবং সময়টি হচ্ছে 2013 সালে। তো রকিব হঠাৎ করে মানে তার কাছে রাতের বেলা ফোন আসে। তো বলা হয় তার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় হঠাৎ করে অসুস্থ হয়ে রাজবাড়ীর সদর হসপিটালে ভর্তি, এবং তাকে এই খবরটি দেওয়ার পরে, খুব ঘনিষ্ঠ আত্মীয় যেহেতু, তো রকিবের মোটরসাইকেল ছিল। তো রকিব চিন্তা করে যে এখন তাহলে যেহেতু মোটরসাইকেল আছে আমি তো মানে যেতেই পারবো, সমস্যা নেই। তো রকিব মোটরসাইকেল নিয়ে বাসার থেকে বের হয় এবং পরিবারের সদস্যদেরকে ওই আত্মীয়র অসুস্থতার খবর জানায় এবং পরিবারের সদস্যরাও বলে যে ঠিক আছে তুমি যাও। এখন এমত অবস্থায় সে যে একা যাবে, এখন চিন্তা করা হয়েছে তাহলে অন্য কোনো বন্ধুদেরকে সাথে নিয়ে যাই। কিন্তু ওই অবস্থায় যাদেরকেই ফোন দিচ্ছিল, মোবাইলে কল দিচ্ছিল, যেহেতু অনেক রাত ছিল, রাত প্রায় 2-2:30 বাজে, তখন কিন্তু কেউ, আর ওই সময়টা ছিল আবার শীতের রাত, এই কারণে অনেকেই গভীর ঘুমে বিভোর হয়েছিল, যার কারণে মানে যাদেরকে ফোন করেছিল তারা কেউই ফোনটা রিসিভ করেনি। নিরুপায় হয়ে রকিব একাই মোটরসাইকেল নিয়ে বাসার থেকে বের হয়। রকিব যখন পাচুরিয়া থেকে তার বাসার থেকে মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিল, তো পাচুরিয়া থেকে রাজবাড়ী আসার জন্য মাঝখানে একটি বাজার পড়ে, এটার নাম হচ্ছে উড়াকান্দা বাজার। তো উড়াকান্দা বাজার থেকে বাঁধের রাস্তা থেকে আরেকটু বাম সাইড দিয়ে নেমে যেতে হয়, সেখান দিয়েই মানে রাজবাড়িতে আসাটা অনেক সহজ হয়। যদিও ওই পথটা ওই সময় অনেক নির্জন থাকে, এমনিতেও নির্জন থাকে, কিন্তু রাতের বেলা আরো বেশি নির্জন থাকে। তারপর রকিব মানে সেই রাস্তাটি বেছে নিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো রকিব যখন ওরাকান্দা বাজার থেকে বাম দিক দিয়ে বাইকটা শহর রক্ষাকারী বাঁধ থেকে একটু ঢালু রাস্তা, মানে নিচের রাস্তা দেশে বেশ ঢালু রাস্তা থাকে আর কি, ওখানে মানে বাইকটি নামিয়ে দিয়ে সেই পথ দিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে দাঁতশি নামক একটি জায়গা আছে, সেখানে আরেকটি বাজার রয়েছে। এই দাঁতশি বাজারের ঠিক আগে সে মোটরসাইকেলের লুকিং গ্লাসে হঠাৎ করে সে দেখতে পায় পেছনে মনে হয় কেউ বসে আছে। তো সে চিন্তা করে যে যেহেতু মোটরসাইকেল চালাচ্ছে এমনিতেও মানে ভুল দেখতে পারে, কিন্তু স্পষ্ট না দেখলেও তার মনে হচ্ছিল যে লুকিং গ্লাসে যে কেউ মনে হয় বসে আছে পেছনে। তখন রাকিব যেটি করে সেটি হচ্ছে যে প্রথমত সে দোয়া কালাম পড়া শুরু করে। তো তারপর সে মোটরসাইকেল যথারীতি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ রাকিব ফিল করে যে তার মোটরসাইকেলের স্পিড যে স্পিডে ছিল, মনে হচ্ছে স্পিডটা আগের থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো রাকিব তখন একটু ভয় পাওয়া শুরু করে, যদিও সে অনেক সাহসী ছিল, সে অনেক ভয় পাওয়া শুরু করে। তো ওই সময়টাতে রাকিব যে কাজটি করে সেটা হলো মোটরসাইকেলটা মানে সে আপ্রাণ চেষ্টা করে মোটরসাইকেলের ব্রেক করে মোটরসাইকেলটা থামানোর জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার যে মোটরসাইকেলটা কোনোভাবেই থামানো যাচ্ছিল না, কোনোভাবেই রাকিব মোটরসাইকেলটি থামাতে পারছিল না। এবং তখন আরেকটি ঘটনা রাকিব প্রত্যক্ষ করে, সেটাই হচ্ছে যেহেতু চাঁদের আলো ছিল, তখন চাঁদের আলোতে মোটরসাইকেলের ছায়াটি পড়েছে রাস্তার পাশে।
তখন রাকিব ওই ছায়ার দিকে তাকিয়ে দেখে যে তার পেছনে একটি ছায়া বসে আছে। মনে হচ্ছে তার পেছনে যদি একজন মানুষ বসে থাকে, ঠিক যেরকম ছায়া পড়ে, মনে হচ্ছে ঠিক ওরকমই একটি ছায়া তার পেছনে বসে আছে। এবং এতটুকু সে ফিল করে এবং সে ওই ছায়ার দিকে তাকায় দেখতে পারে যে এই ছায়ামূর্তিটি একটি মহিলা মানুষের। কারণ ওই ছায়ামূর্তির যে চুল, বড় বড় চুল, মোটরসাইকেল যখন চলছিল বাতাসে সেই চুলটা পেছন দিকে উঠছিল, ঢেউ খেলছিল। এটিও রাকিব ছায়ার দিকে তাকিয়ে, বিশেষ করে ওই মোটরসাইকেলের যে ছায়াটি হয় সেই দিকে তাকিয়ে দেখতে পারে। তো তখন ও বুঝতে পারে যে এখন সে খুব বিপদে পড়ে গিয়েছে। এখন কি করবে, মোটরসাইকেল তো থামাতে পারছে না। তখন ওই অবস্থাতেই মোটরসাইকেল চালাতে চালাতে আরেকটু সামনের দিকে, দাঁতশির থেকে আরেকটু সামনের দিকে একটি জায়গা আছে, এর নাম হচ্ছে নূরপুর বলে। তো এই নূরপুরের কাছে এসে পাশে দেখে রাস্তায়, যেহেতু সে ওই দিক দিয়ে সবসময় চলাফেরা করে, তো আগে থেকেই দেখেছিল যে রাস্তার পাশে একটি খুব অল্প পানির একটি খাদের মতো রয়েছে। তখন মোটরসাইকেল যে কোনো উপায়ে থামানোর জন্য সে চিন্তা করছে, এখন থামাতে গেলে কোনো গাছ বা দেয়ালের সাথে যদি ধাক্কা দেয় এই স্পিডওয়ালা মোটরসাইকেল, তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। এই জন্য রাকিব যে কাজটি করে সেটি হচ্ছে এই মোটরসাইকেলটি এই খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে সে সফলও হয়। যখন মোটরসাইকেল খাদের মধ্যে নামিয়ে দেয় তখন মোটরসাইকেল পানির মধ্যে গিয়ে পড়ে এবং রাকিব তেমন কোনো আহত হয় না। কিন্তু এই যখন ধপাস করে এই মোটরসাইকেলটি পানির মধ্যে পড়েছে, তখন আশেপাশে যে বাড়ি ছিল তারা চিন্তা করেছে যে কী ব্যাপারে এত শব্দ, এত জোরে শব্দ হলো কি। তখন বেশ কয়েকজন লোক বের হয়েছে বাসার থেকে বের হওয়ার পর টর্চ জ্বালিয়ে দেখে যে নিচে একটা লোক পানির মধ্যে পড়ে গিয়েছে। সে আহত অবস্থায় গোংরানোর মতো শব্দ করছে। তখন কয়েকজন গিয়ে ওখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাকে উদ্ধার করতে গিয়ে একটি সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে যে কয়েকজন লোক মিলে তাকে যখন টেনে তোলার চেষ্টা করছিল, তার শরীরটা এত ভারী মনে হচ্ছিল তাদের কাছে, কিছুতেই এই বডিটাকে টেনে তুলতে পারছিল না, রাকিবের দেহটাকে টেনে তুলতে পারছিল না। তখন আরো লোকদেরকে ডাক দেওয়া হয়। প্রায় 15 থেকে 16 জন মিলে এই রাকিবকে পানি থেকে টেনে তোলে। এটা অদ্ভুত ব্যাপার, কারণ তার ওজন ছিল বড় জোর 60 কেজি, 60 কেজি। কিন্তু এটা তুলতে 15-16 জন লোক লাগবে, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার ছিল। এবং তাদের কাছে মনে হচ্ছিল, তাদের বর্ণনা অনুযায়ী, যে মনে হচ্ছিল তারা কোনো পাথর টেনে তুলছে। তাকে ওখান থেকে তোলার পরে, যেহেতু সে অতটা আহত হয়নি, মোটামুটি যেহেতু ঠান্ডার সময় ছিল, পানির মধ্যে পড়েছিল, সেন্সলেস হয়ে যায় ঠান্ডাতে, তো তখন তাকে একটু জ্ঞান ফেরানো হয়, বিভিন্ন একটু ট্রিটমেন্ট করে আগুনের একটু তাপ দিয়ে। তখন সে পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। ওই অবস্থায় তার পরিবারের লোকদেরকেও খবর দেওয়া হয়, কিন্তু রাতের বেলা ওনাদেরকে আশ্বস্ত করা হয় যে না, সে ভালো আছে, আপনারা সকালে আসেন। তো সকালে এসে তার পরিবারের লোকগুলো রাকিবকে নিয়ে যায়। কিন্তু এই ঘটনাটি এখানেই শেষ নয়। এরপরে এই যে ছায়ামূর্তি যেটি হঠাৎ করে মোটরসাইকেলে তার উপর চেপে বসেছিল, এটি তার আর পিছু ছাড়ে না। বিশেষ করে একদিন এমন একটি ঘটনা ঘটে যে রাকিব ঘুমিয়ে আছে, তো সে ফিল করছিল যে তার পাশে কেউ একজন শুয়ে আছে, বড় চুলওয়ালা কোনো মানুষ শুয়ে আছে। তো একদিন এই ঘটনাটি যেদিন ঘটে, তখন রাকিব খুব ভালো করে খেয়াল করে এটা কে। তখন তাকিয়ে দেখে যে মোটামুটি যতটুকু দেখা যাচ্ছিল অন্ধকারে, যে চেহারাটি ভয়ঙ্কর রকমের কালো। একে তো ঘরে অন্ধকার, যতটুকু আবছা আলো ছিল, তো ভয়ঙ্কর রকমের কালো। কারণ আলো কিভাবে দেখতে পেল, ওইখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল তার ঘরে, যেহেতু ডিম লাইট আমরা জ্বালিয়ে অনেক সময় ঘুমাই আর কি, যে ডিম লাইটের আলোতে সে দেখছে ভয়ঙ্কর রকমের কালো একটা চেহারা,
মাথার চুলগুলো অস্বাভাবিক রকমের বড়, এত বড় চুল সাধারণত কোনো মেয়েদের হয় না। তার পাশে শুয়ে আছে। তখন রাকিব চিৎকার করে ওঠে, তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা চলে আসে। তখন আবারও রাকিব সেন্সলেস হয়ে যায়। রাকিবের যখন জ্ঞান ফেরে তখন বেশ কিছু মানে হুজুরদের কাছে নিয়ে যাওয়া হয়। তখন হুজুররা তার ট্রিটমেন্ট করা শুরু করে এবং বলে যে রাতের বেলা এই বের হওয়ার সময় একটি দুষ্টু জিন তার উপর সওয়ার হয়েছিল এবং এটি তার থেকে সহজে যেতে চাচ্ছে না। দেখ, আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর রাকিব সুস্থ হয় এবং এখনও সে সুস্থ অবস্থায় আছে, সে ভালো আছে। বর্তমানে একটি মোবাইল অপারেটর কোম্পানিতে সে চাকরি করে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ শ্রোতা বন্ধুদেরকে, ধন্যবাদ রাসেল ভাইকে ঘটনাটি প্রচার করানোর জন্য। তো সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আফনান আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ব্ল্যাক ম্যাজিকে কি রহস্য লুকিয়ে আছে আমার জানা নাই, তবে ব্ল্যাক ম্যাজিক যে মানুষের জন্য প্রচণ্ড ক্ষতির কারণ সেটা আমার জানা আছে। এবং আমি চাই যে কেউ যেন এই পথে কখনো জীবনে কোনো দিন যেন পা না বাড়ান, কারণ এটা অসম্ভব রকমের একটা খারাপ কাজ। এবং আমি চাই না যে আমাদের যারা এখন ভূত.com শুনছেন কোনোদিন ইচ্ছে করে বা কৌতূহলের বশেও এই ধরনের কোনো প্র্যাকটিস করেন। অনেকেই অনেক ধরনের চেষ্টা করেন, অনেকে অনেক কিছু করেন এটার জন্য, কিন্তু আমি চাই না যে আপনারা এরকম কিছু করেন। আপনারা সবাই ভালো থাকুন এবং ভালোর দলেই থাকুন। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি ইনশাল্লাহ সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে আছেন। রাসেল ভাই, আমি আপনার ভূত.com-এর অনেক বড় একজন ফ্যান। ভূত.com আমার লাইফের একটি পার্ট বলতে পারেন। রাসেল ভাই, আই এম সো বিগ ফ্যান অফ ইউ অলসো। রাসেল ভাই, আমি ভূত.com একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আমার ফ্যামিলিকে কেন্দ্র করে। ঘটনাটি শেয়ার করার পূর্বে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি বর্তমান সিঙ্গাপুর থেকে বলতেছি এবং আমার দেশের ভাষা পাবনা জেলার ঈশ্বরদীতে। রাসেল ভাই, ঘটনাটি ঘটে আমার বড় ভাইকে নিয়ে। ঘটনাটি এরকম, আমার বড় ভাইয়া হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে যায় এবং তার শারীরিকভাবে অনেক অবনতি হতে থাকে দিন বে দিন। তো বাসার সবাই অনেক চেষ্টা করে, ডাক্তার দেখাই বা অনেক কবিরাজ দেখাই, তো কোনো কিছুতেই যেন কোনো কাজ হচ্ছিল না। তো হঠাৎ করে মানে আম্মু ব্যাপারটা মানে ফিল করতেন যে রাত্রে বেলা আমাদের রাসেল ভাই তখন বলে রাখি আমাদের মানে বাসাটা উন্নত করা হয়েছিল না, তখন টিনের চালা ছিল নাকি। তো মাঝরাতে হঠাৎ করে মানে টিনের চালায় বিকট একটি আওয়াজ হতেন। তো বিকট একটি আওয়াজ হওয়াতে আম্মুর ঘুম ভেঙে যেত। তো মাঝে মধ্যে ঘুম ভেঙে বাইরে হয়ে দেখতেন তেমন কোনো কিছু না, জাস্ট আওয়াজ হয়েছে। তো এরকমই সেম দ্বিতীয় দিন যখন একটি বিকট জোরে আওয়াজ হয় তখন মানে আম্মু মানে ব্যাপারটা ফিল করে বাইরে বের হয়। হঠাৎ করে বাইরে বের হয়ে দেখেন যে বড় ভাইয়ার ঘরের দরজাটা খোলা। তো ব্যাপারটা আমার কাছে বেশ শকিং লাগে, কি ব্যাপার এত রাত্রে দরজা খোলা কেন? মানে তখন ভাইয়া ঘুমায় পড়ছে, তখন আম্মু ঘুমানোর পূর্বে মানে দেখেছে যে সবকিছু ঠিকঠাক আছে, সেই মুহূর্তে তো খোলাই ছিল। তো ঠিক আছে, আম্মু মনে করে হয়তো ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমের দিকে ফলো করে দেখে ওয়াশরুমের লাইটটাও অফ করা, ওয়াশরুমের লাইটটাও অন করা না। তো তখন আম্মু চিন্তা করে কি ব্যাপার, ও ওয়াশরুমে উঠলে হয়তো আমাকে ডাকতো বা যাই হোক, লাইটটা তো অ্যাটলিস্ট অন করবে, তাও তো করেনি, তো কোথায় গেছে। তো হঠাৎ রাসেল ভাই আমাদের ঘরের পিছনের দিক থেকে একটি মানে মা বলে দুইবার মানে আওয়াজ আসে। তো মা ব্যাপারটা ফিল করে যে এটা বড় ভাইয়ের গলা। আম্মা এইভাবে যেই
মানে ঘরের পিছন থেকে আওয়াজটা আসছে। যখনই ব্যাপারটায় যাই দেখতে যে কে ডাকতেছে, এখন দেখে রাসেল ভাই আম্মু খেয়াল করে যে ভাইয়া আম গাছের উপরে বসে মানে মা মা করে ডাকতেছে। তো মা তো ব্যাপারটা ভীষণ শখের, কি ব্যাপার এত রাত্রে ও আম গাছে কি করতেছে। তো সবাইকে ডাকে আম্মু, ডেকে বড় ভাইকে নিচে নামায়, মানে বড় ভাইকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এত রাত্রে, তুমি অসুস্থ মানুষ, তুমি আম গাছে কি করতেছো। তো বড় ভাইয়া যেটা বলে যে আম্মু আমি তো নিজেও কিছুই বুঝতে পারতেছি না, আমি তো ঘুমাইছিলাম, আমি ঘুম যখনই আমার একটু ভাঙছে, আমি ঘুম ভাঙতে দেখি আমি গাছে বসে আছি আর দেখি বাইরে তুমি হাঁটাহাঁটি করতেছো। তো আম্মু ব্যাপারটা তো আমি নিজেও জানি। তো আসল ভাই ব্যাপারটা হয়তো চিন্তা করে যে মা ব্যাপারটা কি ব্যাপার, ও প্রথম থেকেই তো অসুস্থ বা এরকম কোনো কিছুতে কাজ হচ্ছে না, আবার এরকম মানে হয়তো বা ওর অসুখের কারণে হয়তো মানে ও নিজেই বাইরে হয়েছে, বাইরে হয়ে গাছ উঠছে, হয়তো ঘুমের মধ্যে ও ঠিক পায়নি। আচ্ছা যাই হোক, ব্যাপারটা ইজ নর্মালি মানে মা ব্যাপারটা এইভাবেই মানে নিয়ে নেয় যে হয়তো অসুখের মধ্যে বা ঘুমে এরকম একটা কিছু করছে। তো যাই হোক, ব্যাপারটা এ পর্যন্ত মানে শেষ হলে ভালো হইতো আসল ভাই। তো 3-4 দিন পর ব্যাপারটা সেম আবারও হয়। তো এই দিন আম্মুর যখন আওয়াজটা হয়, আম্মু ঘুম ভেঙেছে ঠিক, কিন্তু আম্মু বাইরে থেকে রুম থেকে বের হয়নি। তো রুম থেকে যখনই বের হয়নি, তো আওয়াজ হবার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই আম্মু ব্যাপারটা যে ফিল করে, তার পায়ে কেউ একজন মানে 2 আঙ্গুল দিয়ে তার আম্মুর 2 বুড়া আঙ্গুলে মানে নাড়া দিলে ঠিক যেমন একটি ফিল হয়, আম্মু সেমটা ফিল করে। তো আম্মু ব্যাপারটা ভাবে যে কি ব্যাপার, এত রাত্রে আমার মানে স্পষ্ট কে যেন আমার পায়ে মানে আমার বুড়া আঙ্গুল ধরে দুই দিকে ঝাঁকি দিল, এটা তো মানে কিভাবে সম্ভব। আম্মু যখন উঠে লাইট চালায়, দেখে ঘরের মধ্যে কেউ নেই, ঘরটা যেমন ছিল ঠিক তেমনই। তো আম্মু ব্যাপারটা মানে গায়ে একদম শিরায় উঠে, গায়েটা শিহরণ দিয়ে উঠে, কি ব্যাপারটা এরকম কেন হইলো। তো আম্মু কি করে লাইটটা জ্বালিয়ে বাইরে বের হয়, সেম বাইরে বের হয়ে দেখে যে এরকম বড় ভাইয়ের ঘরের দরজাটা খোলা। তো বড় ভাইয়ের দরজাটা খোলা বা ওই সেম রাসেল ভাই ওই ব্যাপারটা ওই রকমই ঘটছে। দেখে এই দিনের মতো মা সরাসরি যে দেখছে যে লাইটও যেহেতু অফ আছে, তাহলে হয়তো অবশ্যই ও বাইরে হয়ে কোথাও আছে। তখনই ঘরের পিছনে গিয়েছে, এখন গিয়ে দেখে বড় ভাই অলরেডি মানে গাছের থেকে মানে একটা কিভাবে বোঝাবো রাসেল ভাই, একটা পাও দিয়ে গাছের ডালে পা দিয়ে একটা থেকে অপর একটি পা দিয়ে গাছের ডালটি জোরে মাথা নিচের মুখ দিয়ে ভাইয়া ঝুলতেছে। এটা তো মা মানে সেই মুহূর্তে মা দেখে তো একদম একটা চিৎকার। তো যখনই চিৎকার দিচ্ছে তখন মানে আমার ওই আশেপাশে যে মামারা ছিলেন আমার, তারপরে নানিদের বাসা ছিলেন, তো সবাই যখন তাড়াহুড়ো করে সবাই আসে চিৎকার শুনে, এসে দেখে যে সবাই ব্যাপারটা প্রত্যক্ষ করে রাসেল ভাই, সবাই ব্যাপারটা দেখে যে এরকম ঝুলতেছে। তো ব্যাপারটা তো ভেরি শক, এরকম তো হতেই পারে না, 1 দিন হয়েছে 2 দিন হয়েছে, কিন্তু আজকের ব্যাপারটা তো একবারে অন্যরকম। তারপর আম্মু এরকম রাত্রে একটি মানে তার পায়ে এরকম একটা ফিল করছে। তো ব্যাপারটা যাই হোক, চিন্তা করে যে নানুর সাথে যখন আম্মু ব্যাপারটা শেয়ার করে, তখন নানু চিন্তা করে যে না, ব্যাপারটা আর এইভাবে দিলে তো হচ্ছে না, যেহেতু মানে এরকম অনেক দিন যাবৎ সে অসুস্থ, তার শারীরিকভাবে এরকম অবনতি হচ্ছে, এবং যেহেতু এরকম হচ্ছে 1 রাত হয়ে গেছে, দ্বিতীয় রাত এরকম হয়েছে, ব্যাপারটা তো এর চাইতে বেশি কিছু হয়ে যেতে পারে। তো ঠিক আছে, তারা চিন্তা করে যে খোঁজ নিয়ে একটি ভালো কবিরাজের কাছে তারা যাবে। তো রাসেল ভাই এদের মধ্যে তার মানে আমার নানার এক বন্ধু সে মুহূর্তে মানে ভালো একটি কবিরাজের খবর দেন। তো কবিরাজের কাছে আম্মু এবং আমার নানু গিয়ে এবং বলে আসে এই ঘটনাগুলো যে এরকম তো আমাদের সাথে হচ্ছে, আমাদের বাসার বড় ছেলে এরকম অসুস্থ। তো কবিরাজ সব কিছু শুনে বলে যে ঠিক আছে, আপনাদের রুগীকে এখানে আনতে হবে না, আমি বরং আগামী জুম্মার দিনে এরকম একটি ডেট দেন যে আমি আগামী জুম্মার দিনে জুম্মার নামাজ পর আপনার বাড়িতে আসবো, এবং আপনার বাড়িতে এসে আমি ব্যাপারটা সব কিছু দেখবো যে অ্যাকচুয়ালি কী সমস্যা বা কি হচ্ছে আপনাদের বাড়িতে। তো রাসেল ভাই যাই কথা সেই কাজ, আম্মু নানুরা চলে আসে, তাদেরকে কিছু জিনিস বলে, যেমন কলা, তারপরে আপনার ওই আগরবাতি, তারপরে গোলাপ জল, তারপরে বাতাসা, মানে নানান মিলাদের একটা যে জিনিসপাতি আর কি, সবকিছুই মানে ব্যবস্থা করতে বলেন। তো তার কথা মতো, সেই কবিরাজের কথা মতো আম্মু নানু সবাই মিলে মানে জিনিসগুলো, ওই থিংস যেগুলো এভরিথিং লাগবে সেগুলো মানে অ্যারেঞ্জ করে রেখে দেয়। পরে এক সময় এসে এখন উনি এসে আমাদের বাড়িতে একটি আসন দেয়।
তো আসন দিয়ে অ্যাকচুয়ালি জানার চেষ্টা করতে চান তিনি যে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে যে আসবেন তার কাছে জিন আছে, সে জিন চালান করে দেখবে যে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে কি সমস্যা এবং আমার বড় ভাইয়ের সাথে কি সমস্যা। তো রাসেল ভাই, তো উনি আমার বাড়িতে আসেন, এসে আমাদের বাড়িতে যখনই মানে এরকম জুম্মার দিন তিনি ফজরের নামাজে জুমার নামাজের পর আমাদের বাসায় আসেন এবং সারা দিন থেকে মানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন। সন্ধ্যার পরে এশার নামাজ পড়ে তিনি আসন দিবেন। ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের বাসায় ছিলেন এবং সব কিছু বাসার চারিদিকে ঘুরে ফিরে তিনি মানে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা অ্যাকচুয়ালি কোনো কিছু মানে ইঙ্গিত বোঝা যায় কিনা। তো সব কিছু মিলায়ে তিনি যখন আসনটা দেয় তিনি জিন হাজির করে এবং তিনি রাত্রে এবং বলে যে আমি যে ঘরে আসন দিব বাইরে 3 জন থাকবেন, আর যে মানে যে ছেলে অসুস্থ সেই ছেলে এবং ছেলের মা 2 জন থাকবেন আমার সামনে বসে এবং বাকি সবাই বাইরে দরজার বাইরে ঘরের বাইরে অবতরণ করবেন এবং মানে ডাকা না পর্যন্ত কেউ ঘরের ভিতর আসবেন না। তখন আমার আম্মাকে বলে যে দেখেন কোনো মুহূর্তে যদি আমার জ্ঞান হারিয়ে ফেলি তখন 1 গ্লাস পানি রেখে দিয়েছি সামনে, এই পানি ছিটাই দিলে পারে বাস আমি কোনো রকম মানে স্বাভাবিক হয়ে যাব। আর ভয় পাওয়ার কোনো, তো বড় ভাইকে বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই বলে যখন জিন হাজির করে রাসেল ভাই, তো হঠাৎ মা এরকম ফিল করে মানে টিনের চালায় মানে এমন জোরে মানে হুমড়ি করে আওয়াজ হচ্ছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ একজন টিনের চালে 1 পা 2 পা করে অনেক ভারী অনেক বড় মাপের একজন মানুষ মানে যেমন আসলে টিনের চালা দিয়ে হাঁটলে যেমন আওয়াজ হয় সেই রকম বিকট আওয়াজ করে তিনি মানে 1 পা 2 পা করে যে আমাদের ঘরের মধ্যে মানে নিচে নামতেছে, ঘরের মধ্যে ঢোকার উদ্দেশ্যে স্পষ্ট বোঝা গেল। তো এরকম ব্যাপারটা যখন মানে ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই ওই কবিরাজ দোয়া পড়তেছিলেন, দোয়া পড়তে পড়তে হঠাৎ করে তার মানে এমন ভাব ভঙ্গি করতেছে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি অলরেডি মানে তার গায়ে চলে আসছে জিন তার কাছে এবং তিনি কণ্ঠটা চেঞ্জ করে সালাম আলকি দিয়ে এবং কথাবার্তা শুরু করে নাকি। তো ব্যাপারটা এরকম বলে যে আমার বড় ভাইয়ের শরীরে 2টা জিন আছে, বড় ভাইয়ের শরীরে 2টা জিন আছে এবং ওই জিন 2টা চাই বড় ভাই শরীরে সারা জীবন মানে থাকতে চাই, কিন্তু আমার বড় ভাইয়া মানে এই ব্যাপারটা কোনো রকমে ওদের পাত্তা দেয় না বিধায় তারা বড় ভাইয়ের আমার ভাইয়ার ক্ষতি করতে চান। ইভেন আমার আম্মু এই ব্যাপারটা মানে আম্মু এই ব্যাপারটা মানে তাদেরকে এরকম মানে বাধা বিপত্তি হয়ে দাঁড়াচ্ছে, এই জন্য মানে আমার আম্মুকেও ওরা ক্ষতি করতে চাই আর কি, মানে এরকম একটা ইঙ্গিত দিয়ে দেয়। তো জিন তো বলে যে এরকম এই জিন 2টা কিভাবে আসলো, কেন আসলো। তো তখন বলে যে আমাদের মানে দাদির ওই সাইড থেকে, নাম বলেনি এক্স্যাক্টলি, নাম বলেনি, সে প্রকাশ করেনি, কিন্তু বলেছে যে আমাদের দাদির বাসার কেউ মানে আমাদের বড় ভাইকে এবং আমার আম্মুকে তাবিজ করেছে। ওরা চায় না যে আমার আম্মু এবং আমার বড় ভাই ওনারা কেউ ভালো থাকুক বা আমাদের ফ্যামিলির কেউ সুস্থ থাকুক, তারা যাই হোক একটা নিজের প্রতিহিংসার কারণেই মানে এটা করেছে। তো রাসেল ভাই প্রথমত ওরা যেটা করেছিল, যেটা জিন বলে যে তারা নাকি প্রথমে মানে কালা জাদু করে মানে বান মারা একটা ব্যাপার করেছিল। তো সেই বানটা মানে লাগে আমাদের বাড়ির পিছনে একটি কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছে নাকি 1 রাতের মধ্যে কাঁঠাল গাছটি মরে যায়। তো ব্যাপারটা যখন জিন এভাবে বলতে থাকে আমার আম্মুকে, তখন আমার আম্মু মানে বলে যে হ্যাঁ, যে ব্যাপারটা তো আমি তো কখনো তো বলিনি, তো যেহেতু বলতেছি অ্যাকচুয়ালি হ্যাঁ ব্যাপারটা সত্য ঘটনা। কিছুদিন পূর্বে আমাদের বাসাতে যখন এরকম একটা বাসার পিছনে একটি কাঁঠাল গাছ ছিল, তো হঠাৎ করে রাতে ভালো মানে সারাদিন ভালো ছিল, রাতে ঘুমিয়ে আছি, সকালবেলা উঠে দেখি মানে সমস্ত পাতা এমন মানে একটি গাছের ডাল কেটে ফালায় রাখলে যে অবস্থা হয় ঠিক সেরকম একটা অবস্থা হয়ে আছে কাঁঠাল গাছের। তো তখন চিন্তা করে সব বলে যে হ্যাঁ এরকম প্রবলেম আছে, তো কি করা যায়। তো ও বলে যে জিন বলে যে ঠিক আছে, কি করতে হবে না হবে আমি সব কিছু মানে ওই কবিরাজের কথা বলে আমি এনাকে বলে দিব, ইনি সব কিছু মানে ঠিক করার সলিউশন এনার কাছে দেওয়া হবে, আপনি টেনশন করবেন না, আল্লাহর ভরসা, এমনি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না।
এই বলে সালামালকে দিয়ে তখন ওই জিনরা যখন অনেক বিকট আবার একটি জোরে আওয়াজ হয়, মানে ঘরের ফ্লোরেই আওয়াজ, মানে হাত পা আস্তে করতে করতে হঠাৎ করে উনি সেন্সলেস হয়ে যান ওই কবিরাজ। তো তখন আম্মুকে বলে রাখিছিল যেভাবে যে এরকম পানি ছিটিয়ে দিলে তার আবার জ্ঞান ফিরে যাবে। তো এরকম পানি ছিটা মাত্র আম্মুকে জিজ্ঞেস করে যে কি বলেছে। তো তখন আম্মু বিষয়গুলো সব কিছু কবিরাজকে বলে যে এরকম ব্যাপারগুলো মানে বলেছে বা এইগুলো বলেছে। তো সব কিছুর মূলে আবার বড় ভাইকে তখন বলে যে তার বিষয়ে কোনো কিছু বলেছে, তো বলেছে যে না, তার বিষয়েও কোনো কিছু বলেনি, বলেছে যে এরকম প্রবলেমের কোনো সমস্যা নাই, যে এটার প্রবলেমের যে সলিউশন এই সলিউশনটা আপনার কাছে দিয়ে দিবে। তো তখন কবিরাজ বলে ঠিক আছে, তো আজকে রাতটা যেহেতু হয়ে গেল, আজকে রাতে তো আর কোনো কিছু সম্ভব না, আমি আবার বাসায় গিয়ে আসন দিব, আসন দিয়ে মানে স্যার এটার কি পদক্ষেপ নিতে বলে আমি সেটা শুনে আমি আবার কাল হোক আর পরশু হোক আমি আবার এসে আপনাদের এই তাবিজ কবজ বা যেদি হোক এদের যে করণীয় আমি এটা দিয়ে যাব। তো এটা বলে কবিরাজ তো সেই মুহূর্ত থেকে আমাদের বাসায় রাতটা থেকে সকালবেলা চলে যায়। তো এবং যাওয়ার পূর্বে বলে যায় যে দেখেন, আপনাদের উপরে যদি কোনো রকম কোনো ভয় ভীতি বা কোনো রকম বা কোনো মানে উপরাশক্ত বা ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি কোনো কিছু হয়ে থাকে, তো আপনারা মানে বাইরে বের হবেন খুব কেয়ারফুলি। যেহেতু এরকম আমি যেখানে আসছিলাম বা আমার জিন যেখানে, আমি জিন দিয়ে যে সব কিছু ব্যাপারটা খতিয়ে দেখেছি, হয়তো এই খবরটা হয়তো মানে তার ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়তো যে জিন দ্বারা আপনাদের ব্ল্যাক ম্যাজিক করছে সেই ব্ল্যাক ম্যাজিকের মানে হয়তো খবর সে পেয়ে যাবে, হয়তো আপনাদের মানে ভয়ভীতি দেখাইতে পারে। তো আপনারা প্লিজ একটু টেক কেয়ার ভাবে থাকবেন এবং দেখে শুনে থাকার চেষ্টা করবেন, আর রাত্রে বাইরে না বের হওয়াটাই ভালো। এরকম বলে কবিরাজটি চলে যায়। তো পরের দিন সারাদিন চলে যায়, সন্ধ্যার দিকে তো সবাই রীতিমতো খাওয়া দাওয়া করে বাস ঘরের মধ্যে আমরা মানে বাবা মা সবাই বাড়ির মধ্যেই থাকে, বাইরে থেকে বের হয় না এমনকি ইভেন। তো আব্বু বলে যে তার একটু কাজ, আমার আব্বু ছিলেন বলে রাখি রাসেল ভাই পেশা একজন ড্রাইভার, তার যে কোনো মুহূর্তে তার মানে হয়তো বাইরে যেতে হতে পারে বা গাড়িতে চলে যেতে হতে পারে, মহাজন যদি ডাকে কখনো তাহলে চলে যায় উনি। তো এরকমই আমার বাবাকে সেই দিন মানে হঠাৎ করে বাবার একটি কাজ পড়ে যায় বিধায় তাকে ফোন করে ডেকে নেয়। তো আসল ভাই বাবা চলে যায় সেই মুহূর্তে, তো হয়তো ফিরবে কি না ফিরবে এমন কোনো গ্যারান্টি দিয়ে যায়নি। তো আম্মু বলে যে ঠিক আছে, আপনি যদি বাসায় ফিরেন তাহলে অবশ্যই মানে কাউকে সাথে করে নিয়ে আসবেন, আপনি একা একা আসবেন না, যেহেতু কবিরাজ বলে গেছে এগুলা। তো যাই হোক রাসেল ভাই ব্যাপারটি মানে গেল সেই মুহূর্তে। তো সবাই রীতিমতো শুয়ে পড়ছে, মানে ঘুমানোর একটা চিন্তা ভাবনায়। তো অনেক রাত ভয়ে এবং আম্মু এবং বড় ভাই সেদিন মানে একই ঘরে সবাই ঘুমায় এবং সবাই একই সাথে ঘুমাইছিলেন সেদিন। তো আমাদের বাসার বারান্দায় ঘরের বারান্দায় নানুরা শুয়েছিলেন 2-3 জন, সেখানে মামা মামি সবাই মানে বাসার বাইরেই ঘুমাচ্ছিলেন। তো ইতিমধ্যে মানে মধ্যরাতে মানে আমার আব্বু এসে দরজা নক করে। তো মানে একবার থেকে দুইবার যখন থেকে যেহেতু রাসেল ভাই কেউ ঘুমিয়েছিলেন না, সবার মধ্যে একটা আতঙ্ক ছিলেন। তো যখন এসে আব্বা মানে আমার বাবার কণ্ঠ নিয়ে একবার থেকে দুইবার ডাকে, তখনই মানে সবাই মানে ঘুম ভেঙে যায়। আম্মু উঠে যায়, উঠে পড়ে দরজাটা খুলে এখন আম্মুকে বলে যে দেখো আমার একটু ওইদিকে প্রবলেম হয়েছে, ওখানে তুমি একটু আমার সাথে আসবা। তো কি প্রবলেম কি সমস্যা কোনো কিছু না বলে জাস্ট এটুকুই বলে আমার একটু প্রবলেম হয়েছে, তুমি আমার সাথে আসো। এই কথা বলে তো আম্মু বলে যে আমি কারকে ডাকি, তো বলতেছে না কাউকে ডাকা লাগবে না, তুমি আসলে চলবে। তো যেহেতু আব্বু ডাকতেছে তো ব্যাপারটা ঠিক আছে, বাট ইজি ভাবে নিচ্ছে আম্মু। তো কোথায় কোন দিকে যেতে হবে বলতেছে যে রাস্তা থেকে। তো আমি বলে রাখি রাসেল ভাই, আমাদের বাসাটার থেকে রাস্তাটা ছিল পশ্চিমে, আর ঠিক পূর্বেই পশ্চিম এবং পূর্বেই ছিলেন আমাদের গোরস্থান, এখনো আছে গোরস্থান, পূর্বে গোরস্থান। তো রাত্রে যখন বের হয়, তো বের হওয়া মাত্রই যে রাস্তার দিকে যখন বলে বের করেছে আমাকে যে রাস্তায় একটু প্রবলেম হয়েছে তুমি একটু আসো। তো রাসেল ভাই তো পশ্চিম দিকে যাওয়া মানে না গিয়ে যাচ্ছে পূর্বের দিকে গোরস্থানের দিকে। তো তখন আম্মু ব্যাপারটা মানে ফিল করেন না, তো মাঝে মাঝে আম্মু পিছিয়ে পড়ে যাচ্ছে। তো ব্যাপারটা বলে চিন্তা করে কি ব্যাপার, মাঝে মধ্যেই পিছনে পড়ে যাচ্ছে। তো আবার ডাকার চেষ্টা করছে, যে বলার চেষ্টা করে যে দেখো
তুমি পিছনে পড়তেছো কেন, একটু দ্রুত আসো, অনেক রাত, তুমি সামনে সামনে আসলে এমনিতেই আমার গা ভারী হয়ে আসছে। তো আম্মুকে বলে যে তুমি যাও, আমি আসতেছি, তুমি হাঁটো, আমি আসতেছি, মানে এরকম একটা ব্যাপার। বাবা আসা মানে এরকম পিছিয়ে পড়তে পড়তে হঠাৎ করে আম্মু থেমে যায়, বলে যে না, তুমি আমার সাথে না আসলে আমি এক পায়ে হাঁটবো না। তো আনুমানিক রাত তখন 2টা 2:30 বাজে এরকম। তো হঠাৎ করে আম্মু যখন ব্যাপারটা পিছনে দেখে যে কি ব্যাপার, তুমি এখনো আসতেছো না বলে মানে ডাকার জন্য এরকম ঘাড় ঘোরাবে, তখন মানে ঘাটটা যখনই ঘুরিয়ে নেই তখনই দেখে যে পেছনে কেউ নাই। তো ঘাটটা ঘুরিয়ে যখন সামনে নেয় তখন দেখে অনেক বিশাল বড় একটি মানুষ, তার মানে একদম আমরা যে মানে হরর ফিল্মে দেখে থাকি যে যেরকম বিকট একটি চেয়ার, অনেক বড় বড় দাঁত, চুল মাটির সাথে মানে গড়াগড়ি খাচ্ছে ধুলার সাথে, ঠিক এত বড় বড় চুল নিয়ে এত বড় বয়ে ব্যক্তি নিয়ে আম্মুকে বলতেছে যে কি কবিরাজ ডেকেছিস? কোনো কবিরাজে কাজ দিবে না, কেউ বাঁচাতে পারবে না তোকে আর তোর ছেলেকে, যদি পারিস তাহলে বাঁচায় নে। এই কথা বলার সাথে সাথে আম্মু মানে এত পরিমাণ ভয় পায়, এবং রাসেল ভাই আম্মু বলে যে যিনি কথা বলতেছিল উনি মাটি থেকে মিনিমাম 2 থেকে 3 হাত উপরে, উনি মানে মাটিতে না, মানে 2 থেকে 3 হাত উপরে দাঁড়ায় এই এত বড় বিকট একটু অবয়ব নিয়ে কথা বলতেছে। তো আম্মু দেখার সাথে সাথে ভয় পেয়ে ওখানেই সেন্সেস হয়ে পড়ে যায় রাসেল ভাই। তো সকালবেলা যখন মানে জুম্মার ফজরের নামাজ পড়ার জন্য মানুষ মসজিদের দিকে রওনা হচ্ছিল, ঠিক সেই সময় দেখে যে এরকম রাস্তা গোরস্থানের ওখানে মসজিদ ছিল রাসেল ভাই, গোরস্থানের ওইদিকে। তো গোরস্থানের মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মানুষ ব্যাপারটা দেখে যে এরকম আম্মু ওখানে সেন্সলেস হয়ে আছে। তো সবাই মানে দেখে বলে কি ব্যাপার, এ তো ওই বাড়ির, তো এইরকম নানার নাম ধরে বলে যে ওনার মেয়ে। তো সবাই মিলে ধরাধরি করে মানে বাড়িতে নিয়ে এসে মানে কোনো রকম জ্ঞান ফেরানোর পরে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল। তো তখন বলে যে এই ঘটনা তার সাথে ঘটেছে। তো তারপরে সাথে সাথে আমার নানু কবিরাজের বাসায় চলে যান। কবিরাজের বাসায় গিয়ে ওই সকালবেলা সব কিছু বলা মাত্র তো কবিরাজ তখন বাড়িতে চলে আসে, দ্রুত আমাদের এখানে চলে আসে, এসে আমাদের সবাইকে বলে যে আমাদের বাসার সবাইকে বলে যে ব্যাপার কি, আপনাদের বলেছিলাম যে এরকম কেয়ারফুল থাকতে, আর এতটুকু নলেজ আপনাদের তো থাকা উচিত যে রাত্রে যদি কেউ আপনাদের ডাকে মানে যেই ডাকুক না কেন মিনিমাম 3বার, যদি 3বারের কম যদি ডাকে তাহলে আপনারা বের হবেন না। আর যদি প্রকৃত যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস না হয়, যদি কোনো জেনারেল মানুষ হয়ে থাকে বা কোনো স্বাভাবিক মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই 3বারের ঊর্ধ্বে আপনাকে ডাকবে। আর যদি কোনো রকম মানে ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটি কোনো পার্সন হয়ে থাকে বা কোনো অলৌকিক কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে 2বারের বেশি ডাকবে না, 3বার কখনোই ডাকবে না। তো তাই বলে কবিরাজটি বলে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আপনাদের বলেছিলাম এরকম কেয়ারফুল থাকতে, তো একটি ঘটনা থেকে যেহেতু বেঁচে গেছেন তো আমি চেষ্টা করবো আজকের মধ্যেই আপনাদের করণীয়গুলা। তো রাসেল ভাই ওই সন্ধ্যার দিকে আবার কবিরাজটি আসেন। কবিরাজটি এসে রাসেল ভাই একটি বাটি নিয়ে এবং একটি কি গাছের শিকড় নিয়ে, কেমন যেন একটি গাছের শিকড় নিয়ে এসে মানে রাত্রে দোয়া পড়ে বাটির মধ্যে সরিষার তেল ঢেলে গাছটি যখন হাতে নিয়ে কি একটি দোয়া পড়ে মাটিতে যখন হাত রাখে তখন রাসেল ভাই হঠাৎ করে গাছটি সহ মানুষটি গাছের মানে ওই হাতের মধ্যে হাতটি অটোমেটিক, মানে যেমন আমরা হরর মানে মুভিতে দেখি না যে হাত অটোমেটিক চলে যাচ্ছে, মানে অটোমেটিক হাত মানে টেনে নিয়ে চলে যাচ্ছে কোনো কিছু একটা, ঠিক ওরকম ওই গাছটা হাতের মধ্যে যখন হাতের আঙ্গুলের মধ্যে যখন নিয়েছে মানে হঠাৎ করে মানে কেমন যেন মানে অলৌকিকভাবে তার হাতটি চলতে থাকে। তার হাতটি চলতে চলতে ওই বড় ভাইয়া যে ঘরটি ঘুমাইতো ঠিক সেই ঘরের জানালার পিছনে মানে অনেক 1 হাত নিচে কারেন্টের তার দিয়ে পেঁচানো 3টা তাবিজ একত্রিত করা। ওই তাবিজ 3টা বের করে ওর ভেতরে মানে আরবিতে বলেছিল, তখন আমার বড় ভাইয়ের এবং আমার আম্মুর নাম লেখা আছে। তো তাবিজটা উঠাই, তো আবারও দোয়া পড়ে যখন ওই গাছটি হাতের মধ্যে নিয়ে মাটিতে হাত রাখে সাথে সাথে হাত সেম ক্যাটাগরিতে আবার মানে হাতটা রানিং হয়ে যায় এবং হাতটি দৌড়ায় চলে যায় আমাদের ওয়াশরুমের একদম গেটের সামনে। তো সেখানেও একটি তাবিজ পাই, সেখানে একটি তাবিজ ছিল রাসেল ভাই। তো এই মিলে 2টা তাবিজ নিয়ে ওই দুধের মধ্যে তাবিজটি ভিজায়ে ওই তাবিজটি একটি বোতলের মধ্যে ভরে মানে কবিরাজ বলে এটাকে গোরস্থানে গেড়ে দিতে হবে। তো
তো উনি এটা বলে ওই এটা নিয়ে যায়। আর উনি কবিরাজ নতুন করে 2-3টা তাবিজ পরে আমাদের ঘরের আশেপাশে, বাড়ির আশেপাশে তাবিজ পুঁতে দিয়ে বলে যে এরকম বাড়িটা এখন বন্ধ করে দিছি, আপনারা আমার আপাতত এই সলিউশনটুকুই ছিল, এইটুকুই দরকার হয়েছে আপনাদের, এইটুকুই ইনশাল্লাহ আপনাদের আর কোনো ক্ষতি হবে না এবং আপনারা এখন সুস্থ বলতে পারেন এবং আশা করি আপনার ছেলেও এখন সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে। তো রাসেল ভাই মানে সেই কবিরাজের বলা অনুযায়ী যেগুলো বলেছিলেন কবিরাজটি, তো ঠিক সেইভাবেই মানে হয়ে যায়। পরবর্তীতে আর কোনো সমস্যাই হয়নি এবং আমার বড় ভাইও ইনশাল্লাহ এখন বর্তমানে সুস্থ এবং তিনি বিবাহ করেছেন রাসেল ভাই। তো এই ছিল রাসেল ভাই আমাদের ঘটনা। ভালো লাগলে রাসেল ভাই প্লে করবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।